একটা দেশের সার্বিক অবস্থা বুঝতে হলে অনেক সময় শুধু একদিনের খবরের কাগজই কিন্তু যথেষ্ট। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই করতে যাচ্ছি। বাংলাদেশের মাত্র একদিনের সংবাদ পর্যালোচনা করে আমরা বোঝার চেষ্টা করব দেশটা আসলে এখন কোন দিকে এগোচ্ছে। প্রশ্নটা শুনতে সহজ মনে হলেও এর উত্তরটা কিন্তু বেশ গভীর, কারণ রাজনীতি, অর্থনীতি, আইন শৃঙ্খলা আর জনস্বাস্থ্য এই সব কিছুই আসলে একটার সাথে আরেকটা জড়িয়ে আছে। চলুন এই চারটি দিক এক এক করে খতিয়ে দেখা যাক আর বোঝার চেষ্টা করি খবরগুলো আমাদের ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে। আমরা দেখব এই চারটা দিক, মানে দেশের রাজনীতি, অর্থনীতি, আইন শৃঙ্খলা আর জনস্বাস্থ্য কিভাবে একসাথে একটা চাপের মধ্যে আছে, আর একটা সংকট কিভাবে অন্য সংকটকে আরও বাড়িয়ে তুলছে। চলুন শুরু করা যাক দেশের রাজনৈতিক প্রেক্ষাপট দিয়ে। একটা অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ চালাচ্ছে, আর সবার চোখ কিন্তু একটা নতুন নির্বাচনের দিকে। কিন্তু আসল প্রশ্ন হল, সেই নির্বাচনের পথটা কতটা মসৃণ হবে। তো প্রধান উপদেষ্টা এই সময়সীমার কথা বলে দিয়েছেন, আর এটাই এখন দেশের রাজনীতির আলোচনার একেবারে কেন্দ্রে। কিন্তু নির্বাচনের আগে প্রশাসনকে নিরপেক্ষ রাখা আর রাজনীতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরিয়ে আনাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই বিভেদটা যে কতটা গভীর সেটা রাজনৈতিক দলগুলোর অবস্থান দেখলেই কিন্তু পরিষ্কার বোঝা যায়। একদিকে যেমন জামায়াত আর এনসিপির মতো দলগুলো বলছে আগের সরকারকে সাহায্য করার জন্য জাতীয় পার্টির উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত, আবার অন্যদিকে বিএনপির যুক্তি হল কোনো দলকে নিষিদ্ধ করাটা রাজনৈতিক সংকটের কোনো সমাধান হতে পারে না। এই যে একটা মৌলিক মতপার্থক্য, এটাই কিন্তু সমঝোতার পথটাকে অনেক কঠিন করে তুলেছে। তার মানে বিষয়টা শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যেই সীমাবদ্ধ নেই, প্রশাসনের ভেতরেও আস্থার একটা মারাত্মক সংকট তৈরি হয়েছে। একটা গোয়েন্দা প্রতিবেদনে ১৭৩ জন কর্মকর্তার কথা বলা হচ্ছে, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা আগের সরকারের নেতাদের সাথে এখনও গোপনে যোগাযোগ রাখছেন। একটা নিরপেক্ষ নির্বাচন করানোর পথে এটা যে কত বড় একটা বাধা তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। গণতান্ত্রিক চর্চার সংকটটা যে কতটা গভীরে তাই একটা সংখ্যাই বলে দেয়, ৭। ভাবা যায়, স্বাধীনতার পর ৫৪ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচন হয়েছে মাত্র ৭ বার। যে প্রতিষ্ঠানকে বলা হয় ভবিষ্যৎ নেতা তৈরির জায়গা, সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ার এই অবস্থাটা আসলে দেশের বৃহত্তর রাজনৈতিক সংস্কৃতির একটা চিত্রই আমাদের সামনে তুলে ধরে। রাজনীতির এই যে অনিশ্চয়তা, সেটার সরাসরি প্রভাব এসে পড়েছে দেশের অর্থনীতিতে। কারণ খুব স্বাভাবিকভাবেই বিনিয়োগকারী আর উদ্যোক্তারা যখন ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত হতে পারেন না, তখন অর্থনীতির চাকাও কিন্তু ধীর হয়ে আসে। আর খবরের কাগজের শিরোনামগুলো সেই স্থবিরতারই কথা বলছে। এই একটা কথাই আসলে পুরো পরিস্থিতিটা পরিষ্কার করে দেয়। দেশের উদ্যোক্তারা এখন বড় কোনো বিনিয়োগের ঝুঁকি নিতে চাইছেন না। তারা বলছেন রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। আর এটা কিন্তু শুধু কথার কথা না, কেন্দ্রীয় ব্যাংকের ডেটাও কিন্তু একই কথাই বলছে। দেখুন, ২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে শিল্প খাতে ঋণ বিতরণ নেমে এসেছিল গত ৭টা প্রান্তিকের মধ্যে সবচেয়ে নিচে। এর মানেটা খুব পরিষ্কার, নতুন বিনিয়োগ প্রায় বন্ধ। একদিকে তো বেসরকারি বিনিয়োগ প্রায় বন্ধ, অন্যদিকে সরকার বড় বড় প্রকল্পগুলো চালু রাখতে গিয়ে বাধ্য হচ্ছে চড়া সুদে বিদেশি ঋণ নিতে। প্রায় $২ বিলিয়ন এই ঋণ দেশের অর্থনীতির উপর একটা দীর্ঘমেয়াদী চাপ তৈরি করতে পারে বলে অনেক অর্থনীতিবিদ মনে করছেন। যখন রাজনীতি আর অর্থনীতি এমন চাপের মুখে থাকে, তার প্রভাব তো সমাজের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর পড়বেই। দেশ জুড়ে অস্থিরতা আর দুর্নীতির যে চিত্র একদিনের সংবাদে উঠে এসেছে, তা এই গভীর সংকটেরই একটা প্রতিফলন। শুধু একদিনের খবরের কাগজেই দেখুন কি উঠে এসেছে: রাজনৈতিক হত্যাকাণ্ড, গণপিটুনিতে মৃত্যু, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আবার সামাজিক সংঘাত, সবকিছু যেন একসাথে হাজির। এটা পরিষ্কার ইঙ্গিত দেয় যে সমস্যাটা সমাজের অনেক গভীরে ছড়িয়ে পড়েছে। সমস্যাটা যে শুধু সাধারণ অপরাধের মধ্যে সীমাবদ্ধ নেই, সিলেটের এই ঘটনাটাই তার সবচেয়ে বড় প্রমাণ। যখন আইন প্রয়োগকারী সংস্থার বড় কর্মকর্তারাই দুর্নীতির সাথে সরাসরি জড়িয়ে পড়েন, তখন সাধারণ মানুষের আস্থার জায়গাটা কিন্তু একদমই ভেঙে পড়ে। এটা প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের একটা ভয়াবহ উদাহরণ। আর এই সংখ্যাটা ১৫০-এর বেশি। এটা সামাজিক অস্থিরতার তীব্রতাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
একটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর গ্রামবাসীদের মধ্যে এমন ভয়ঙ্কর সংঘর্ষ, যেখানে ১.৫ শতাধিক মানুষ আহত হয়েছেন, তা সমাজের ভেতরের চাপা উত্তেজনাকেই কিন্তু প্রকাশ করে। এই সব কিছুর সাথে যোগ হয়েছে আরেকটা ভয়াবহ সংকট, জনস্বাস্থ্য সংকট। ডেঙ্গুর প্রকোপ এমন একটা পর্যায়ে পৌঁছেছে যা আগের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে। সংকটটা কত দ্রুত বাড়ছে এই পরিসংখ্যানটা দেখলেই একটা ধাক্কা লাগার মতো। চলতি বছরের মোট ডেঙ্গু রোগীর প্রায় ১/৩ আক্রান্ত হয়েছে শুধুমাত্র আগস্ট মাসে। এই একটা তথ্যই বলে দেয় যে পরিস্থিতি কতটা দ্রুত খারাপের দিকে যাচ্ছে। এই সংকটের একটা মানবিক দিকও আছে, যা খুবই দুঃখজনক। শুধু আগস্ট মাসেই প্রায় ১০,৫০০ মানুষকে হাসপাতালে যেতে হয়েছে আর প্রাণ হারিয়েছেন ৩৯ জন। এই সংখ্যাগুলো কিন্তু শুধু পরিসংখ্যান নয়, এর প্রত্যেকটার পেছনে আছে একটা পরিবার, একটা জীবনের গল্প। আরেকটা চিন্তার বিষয় হল, ডেঙ্গু এখন আর শুধু ঢাকার মধ্যেই সীমাবদ্ধ নেই। রংপুর, সিলেটের মতো এলাকাগুলোতেও এর প্রাদুর্ভাব মারাত্মক আকার নিয়েছে। তার মানে সংকটটা এখন একটা দেশব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থায় পরিণত হয়েছে। তাহলে সব মিলিয়ে ছবিটা কি দাঁড়ালো? একটা জাতি একই সাথে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং স্বাস্থ্য সংকটের মোকাবেলা করছে। প্রত্যেকটা সমস্যা অন্য সমস্যাগুলোকে আরও জটিল করে তুলছে, আর সব মিলিয়ে দেশটাকে একটা খুবই নাজুক পরিস্থিতিতে ফেলে দিয়েছে। এই প্রশ্নটাই এখন হয়তো সবচেয়ে বড়। এই বহুমুখী সংকট থেকে বেরিয়ে আসার পথটা কি হবে? কোন সমস্যাটার সমাধান সবার আগে করা দরকার? এর উত্তরের উপরেই হয়তো বাংলাদেশের আগামী দিনের পথ চলা নির্ভর করছে।